হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা প্রত্যেকেই জানো স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে তার মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাওলদার রিক্রুটমেন্টের 2024-এর নোটিফিকেশন কিন্তু অলরেডি পাবলিশ করা হয়ে গেছে। এবং তোমরা যারা যারা এই এক্সামটার জন্য অ্যাপ্লাই করতে চাও তারা 31শে জুলাই 2024-এর আগে অবশ্যই করে ফেলবে। 31শে জুলাই 2024 হচ্ছে এই এক্সামের এবছরের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। নাও এই এক্সামটা কোন কোন পোস্টে নিয়োগের জন্য এক্সাম, তার জন্য বয়স সীমা কত, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, বা এই এক্সামটাতে সিলেক্ট হলে তোমাদের কোন কোন পোস্টে কাজ করতে হবে এবং তাদের কি কি কাজ করতে হয় এই এমটিএস এবং হাওলদারদের, সেই নিয়ে কিন্তু একটা ডিটেলসে আলোচনা করা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তোমরা যারা যারা এই এক্সামটা সম্পর্কে জানতে চাও, এই এক্সামটার এক্সাম প্যাটার্ন কি, কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হয়, কত মার্কস থাকে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে সেই ভিডিওটাকে দেখে নিও। তাতে এই এক্সামটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হবে। নাও এই এক্সামটার ফর্ম ফিল আপ করার সময় আরও দুটো বিষয় স্টুডেন্টরা ভুল করে থাকে এবং যে ভুলটার জন্য এক্সামে সিলেকশন হওয়ার পর কিন্তু তাদেরকে রিগ্রেট করতে হয়। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব কি সেই ভুলগুলো, এবং সেই ভুলগুলো যাতে স্টুডেন্টরা না করে তার জন্য কোন কোন পয়েন্টগুলো বা ফ্যাক্টরগুলো তাদের মাথায় রাখা উচিত। সবার ফার্স্টে আমি যে বিষয়টা সম্পর্কে স্টুডেন্টদের বলবো, যেটা এসএসসি এমটিএস পরীক্ষার একটা ইউনিক ফিচার বলতে পারো, সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল প্রেফারেন্স। এসএসসি এমটিএস এবং হাওলদার এক্সাম হলো কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষার এক্সাম। যখন তুমি এই এক্সামটাতে বসবে এবং তোমার সিলেকশন হবে, এখানে দুটো পোস্টে জেনারেলি সিলেকশন হয়, একটা হচ্ছে এমটিএস এবং আরেকটা হচ্ছে হাওলদার। এই দুটো পোস্টে যখন তোমার সিলেকশন হবে, সিলেকশন হওয়ার পর তুমি এই দুটো পোস্টে সিলেকশন হওয়ার পর তুমি যে কোনো একটা ডিপার্টমেন্টে তোমার পোস্টিং হবে কেন্দ্র সরকারের। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হতে পারে, ক্যাগ হতে পারে, বা অন্য যে কোনো ডিপার্টমেন্ট, টেলিকম ডিপার্টমেন্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি যে কোনো ডিপার্টমেন্টে তোমার পোস্টিং দিতে পারে। কিন্তু সেই ডিপার্টমেন্ট চয়েস করার অপশন কিন্তু তোমার হাতে থাকবে না, ওটা এসএসসি চুজ করবে তোমাকে কোন ডিপার্টমেন্টে পোস্টিং দেবে। তুমি যেটা চুজ করতে পারো সেটা হচ্ছে তুমি এমটিএস বা হাওলদারের মধ্যে কোন পোস্টটাতে রিক্রুটমেন্ট নিতে চাও, অথবা দুটো পোস্টের জন্যই কি তুমি কম্পিট করতে চাও সেটা তুমি চুজ করতে পারো। ডিপার্টমেন্ট কিন্তু তুমি চুজ করতে পারবে না। ডিপার্টমেন্ট তোমার সিলেকশনের পরে এসএসসি তাদের প্রেফারেন্স অনুযায়ী, তাদের সুবিধা অনুযায়ী তোমাকে একটা যে কোনো ডিপার্টমেন্টে পোস্টিং দেবে এমটিএস পোস্টে। কথা বোঝা গেল? তো ডিপার্টমেন্টাল প্রেফারেন্সটা যেটা সিজিএলে ক্যান্ডিডেটরা সিলেক্ট করতে পারে, যেটা সিএইচএসএলে ক্যান্ডিডেটরা প্রেফার করতে পারে যে আমরা এই ডিপার্টমেন্টে, তারপর এই ডিপার্টমেন্টে, এরকম একটা প্রেফারেন্স তাদের কাছ থেকে চাওয়া হয় পরপর পরপর কোন কোন ডিপার্টমেন্টগুলো তাদের পছন্দ। তো যেখানে তাদের যে ডিপার্টমেন্টগুলো আগে পছন্দ সেগুলো তারা প্রথমের দিকে রাখে, যেগুলো একটু কম পছন্দ সেগুলো পরের দিকে রাখে। এমটিএসে কিন্তু এরকম কোনো সুযোগ নেই, এটা একটা র্যান্ডামলি অ্যালোকেট করা হয় রিজিওনাল এসএসসির পক্ষ থেকে। তো তোমাকে সেই এতে তারপরেই তুমি জানতে পারবে যে কোন ডিপার্টমেন্টে তোমাকে পোস্টিং দেওয়া হচ্ছে। কিন্তু যেটা তোমাদের হাতে থাকে, স্টুডেন্টদের হাতে থাকে, সেটা হলো স্টেট প্রেফারেন্স, অর্থাৎ কোন রাজ্যে একটা ক্যান্ডিডেট পোস্টিং চায়। এবং এটা কিন্তু কমপ্লিটলি ক্যান্ডিডেটদের হাতে, এবং এটা তোমাকে ঠিক করতে হবে তোমার ফর্ম ফিল আপের সময়। তাই ফর্ম ফিল আপের সময় তুমি যদি র্যান্ডামলি স্টেট প্রেফারেন্সগুলোকে বসিয়ে যাও, সেখানে কিন্তু মারাত্মক একটা ভুল হবে। আমি একটু বিশদে বলি যে স্টেট প্রেফারেন্সের ব্যাপারটা কি। দেখো, আগেই যেরকম বললাম এসএসসি এমটিএস অ্যান্ড হাওলদার হলো কেন্দ্র সরকারের নিয়োগের পরীক্ষা। যেহেতু এটা কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষা, তাই অল ওভার ইন্ডিয়া তোমার একটা সার্ভিস লায়াবিলিটি থাকে। ভারতবর্ষের যে কোনো শহর বা যে কোনো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তোমার কিন্তু এই এক্সামের থ্রু পোস্টিং দিতে পারে। ঠিক আছে, এবং সেই পোস্টিং দেওয়ার সময় তোমার কাছ থেকে এসএসসি জানতে চাইবে যে তোমার পোস্টিং প্রেফারেন্স কি, অর্থাৎ তুমি কোন রাজ্যে তোমার পোস্টিং নিতে চাও তার একটা প্রেফারেন্স অর্ডার তোমার কাছে চাইবে। যদি সেই রাজ্যে তুমি প্রথমে যে রাজ্যটাকে দিয়েছো সেখানে যদি তোমার পোস্টিং দেওয়া তাদের পক্ষে পসিবল না হয়, তাহলে তারপরের রাজ্যে, না হলে তারপরের রাজ্যে, এইভাবে জিনিসটা কাজ করে। তোমরা ফর্ম ফিল আপ করার সময় দেখবে তোমাদের ফর্ম ফিল আপের ঠিক কলাম নাম্বার 27-এ তোমাদের এই প্রেফারেন্সের অপশানটা আছে। এই প্রেফারেন্স অপশানে তোমাদের ফিল আপ করার জন্য এরকম 62খানা মতন বক্স রয়েছে। যদি তোমরা দেখতে পারো এখানে 62খানা মতন বক্স রয়েছে টোটাল, যেখানে তোমাদের এই প্রেফারেন্সগুলোকে, স্টেটের প্রেফারেন্সগুলোকে পরপর পরপর বসাতে হবে কয়েকটা কোডের দ্বারা। এবং এখানে এই প্রেফারেন্সটা ফিল করার জন্য কি অর্ডারে তোমরা দেবে সেটা নিয়ে একটা ডিটেলস তোমার এসএসসি পাবলিশ করেছে, সেটা হচ্ছে তার অ্যানেক্সার নাম্বার 15-এ। তোমরা যদি এসএসসির এমটিএসের অ্যানেক্সার নাম্বার 15টাকে দেখো তার নোটিফিকেশনে, যেটা পেজ নাম্বার 79-এ রয়েছে, সেখানে দেখবে এইরকম তারা একটা বড় লিস্ট পাবলিশ করেছে 79 থেকে পেজ নাম্বার 81 পর্যন্ত, যেখানে প্রত্যেকটা জায়গা, স্টেট এবং তার যে পার্টিকুলার এমটিএস এর পোস্ট হোক বা তার হাওলদারের পোস্ট হোক, প্রত্যেকটার জন্য তারা একটা করে পার্টিকুলার কোড রেখেছে। তো তোমাকে ফর্ম ফিল আপের সময় এই কোডগুলোকে পরপর পরপর বসাতে হবে তোমার পছন্দ অনুযায়ী।
যে স্টেটটা তোমার আগে পছন্দ সেটার স্টেট কোডটাকে তুমি আগে বসাবে, যে স্টেটটা তোমার পরে পছন্দ সেটাকে তুমি পরে বসাবে। তুমি যদি র্যান্ডমলি বসাও তাহলে ভুলটা কি হবে, ধরো কেউ শুরুতেই তামিলনাড়ু বসিয়ে দিল, তামিলনাড়ুর কোডটাকে কেউ শুরুতেই বসিয়ে দিল, তাহলে কি হবে, সে যতই বেশি মার্কস পাক, ভালো মার্কস পাক, তাকে কিন্তু শুরুতে তামিলনাড়ুতে পোস্টিং দিয়ে দেবে, তাকে কিন্তু কলকাতায় বা আশেপাশের রাজ্যগুলোতে পোস্টিং দেবে না। হ্যাঁ, এখন আমাদের একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এসএসসির এই যে তোমার পোস্ট সিলেকশন বা স্টেট সিলেকশন, এটা কিন্তু রেলওয়ের মতন নয়। রেলের ব্যাপারটা কি করে কাজ করে আমি একটু বুঝিয়ে যদি বলি, রেলের যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ভরবে দেখবে রেলের বিভিন্ন জোন ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকেন্সি পাবলিশ করে। মালদা জোনের জন্য কিছুটা ভ্যাকেন্সি, কলকাতা জোনের জন্য এক ধরনের ভ্যাকেন্সি, এই রকম। তো কেউ যদি একটা মালদা জোনের জন্য ফর্ম ফিল আপ করে, সে মালদা জোনে যে কটা পোস্ট আছে শুধুমাত্র তার জন্যই এলিজিবল। মালদা জোনে যদি তার সিলেকশন না হয় তাকে কিন্তু কলকাতা জোনের জন্য কনসিডার করা হবে না। অ্যান্ড ভাইস ভার্সা, কেউ যদি কলকাতা জোনের জন্য ফর্ম ফিল আপ করে, কলকাতা জোনে যে কটা পোস্ট আছে সে তার জন্য এলিজিবল, সে কিন্তু মালদা জোনের পোস্টের জন্য এলিজিবল হবে না। বাট এই পুরো ব্যাপারটাই হয় রেলওয়েতে। এসএসসিতে কিন্তু এরকম কোনো কিছু নয়। এসএসসি এমটিএসে কি হবে, তুমি ধরো তোমার পোস্ট প্রেফারেন্সটাকে এইভাবে সাজালে যে আমার প্রথমে এ স্টেটটা পছন্দ, তারপর বি স্টেটটা পছন্দ, তারপর সি, তারপর ডি, তোমার সুবিধা অনুযায়ী যেগুলো তোমার পছন্দ প্রথম থেকে পরপর পরপর তুমি সাজালে বিভিন্ন তার যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো দেখে দেখে। এখন যখন রেজাল্ট বেরোবে, এই যে 62খানা স্টেট কোড দেওয়া রয়েছে, পোস্ট কোড দেওয়া রয়েছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কাট অফ মার্কস বেরোবে। এই কাট অফ মার্কস কি, ওই পোস্টটা ওই স্টেটে পাওয়ার জন্য মিনিমাম তোমাকে যে নাম্বারটা পেতে হবে সেটা। এখন দেখা গেল তুমি যে নাম্বারটা পেয়েছো সেটা এ স্টেট তোমার প্রথম যেটা পছন্দ তার কাট অফের সঙ্গে মিলছে না। যদি না মেলে তুমি কিন্তু এই যে প্রথম যে কোডটা তুমি দিয়েছো, যে জায়গায় প্রেফারেন্স তুমি দিয়েছো, যে রাজ্যে প্রেফারেন্স তুমি দিয়েছো তোমার পোস্টিং জন্য, সেখানে কিন্তু তুমি আর পোস্টিং পেলে না। কি হবে তখন, অটোমেটিক্যালি তুমি কিন্তু বি স্টেটের জন্য এলিজিবল হয়ে যাবে, তোমার যে কোডটা সেকেন্ডে তুমি দিয়েছো সেটাতেও যদি তোমার কাট অফ না মিল খায়, তারপরে যেটা তুমি পোস্ট প্রেফারেন্স দিয়েছো সেখানে তোমাকে দেখা হবে। এইভাবে পরপর পরপর 62টা কোডের জন্যই তুমি এলিজিবল থাকবে। তার জন্য আমাদের কি করতে হবে, ওই যে অ্যানেক্সার নাম্বার 15-এ দেখালাম যেখানে পোস্ট কোডগুলো দিয়েছে, বা তোমরা ফর্ম ফিল আপের সময় এখানে এরকম কোডগুলো দেখতে পাবে, এই কোডগুলো দেখে দেখে তোমাদের এখানে বাদিক থেকে ডান দিকে পরপর পরপর তোমাদের পছন্দগুলোকে সাজাতে হবে। ঠিক আছে, এবং আমি তোমাদেরকে বলবো 62টা কোডই তোমরা পুরোটা ফিল আপ করবে। কিভাবে করবে এখানে দেখো সেই জিনিসটাকে, ধরো কথার কথা এই যে এমটিএস চণ্ডীগড় দেখতে পাচ্ছ তার পোস্ট কোড হচ্ছে 12, এটা আমার প্রথম পছন্দ ধরে নিলাম। তাহলে আমি কি করব, আমি প্রথম বক্সে 12 বসাবো। তারপর দেখা গেল আমার সেকেন্ড পছন্দ হচ্ছে সিকিমে আমি পোস্টিং নিতে চাই, যদি আমার এখানে পোস্টিং না হয়, সম্ভব না হয়, আমি যদি এখানকার কাট অফটাকে ক্লিয়ার না করতে পারি, তাহলে আমার সিকিমে পোস্টিং দরকার। তো সিকিমের স্টেট কোড হচ্ছে 33, আমি পরেরটাতে 33 বসাবো, পরের পোস্ট কোডটাতে। ঠিক আছে, এইভাবে আমাকে পরপর পরপর পোস্ট কোডগুলোকে বসাতে হবে, পরপর পরপর পোস্ট কোডগুলোতে বসাতে হবে এরকম করে। যদি প্রথমটাতে পোস্টিং কাট অফ ক্লিয়ার না হয় পরেরটাতে, সেটাতে কাট অফ ক্লিয়ার না হলে তারপরেরটাতে, এইভাবে জিনিসটাকে দেখা হবে। বসে গেল, তো বাদিক থেকে ডান দিকে বসাবে, প্রথম লাইন শেষ হয়ে গেলে তার পরের লাইনে, এইভাবে তোমরা পুরো পোস্ট কোডটাকে ফিল করবে। এখন অনেকের বক্তব্য থাকে যে না, আমি আমার স্টেটের আশেপাশের পোস্ট কোডগুলো না হলে, পোস্টগুলো না হলে, সিলেকশন না হলে আমি তোমার জবটা করব না, বা তখন তোমরা কি করবে, তখন তোমরা তোমাদের যে কটা স্টেটই শুধুমাত্র পছন্দের সেই কটা স্টেটের কোড বসাবে, বাকিগুলোর জন্য শূন্যস্থানগুলোর জন্য সেখানে ক্রস ক্রস বসাতে থাকবে। ঠিক আছে, ক্রস কি করে বসাবে, ক্যাপিটাল লেটারে এক্স বসিয়ে পরপর পরপর সেগুলোকে ফিল আপ করে দেবে। তা না করলে কিন্তু তোমাদের ফর্মটা সাবমিশন হবে না ঠিকঠাকভাবে। ঠিক আছে, এই জিনিসটা যেন মাথায় থাকে। এবং এখানে আরও একটা কথা বলে রাখি, এই যে পোস্ট কোডগুলোকে তোমরা ভরছো, এই পোস্ট কোডটা কিন্তু তুমি এক্সামে সিলেকশনের পরে চেঞ্জ করতে পারবে না। তো দেখা গেল তুমি এই পোস্ট কোড ভরার সময় তুমি র্যান্ডমলি আগে পরে না দেখে পরপর পরপর যা কিছু একটা ভরে দিলে, পরে তোমার যখন এক্সামের রেজাল্ট আসলো, কোনো একটা বন্ধু হয়তো তোমার থেকে কম নাম্বার বা তোমার সেম নাম্বার পেলো, সে পোস্ট কোডটাকে ঠিকঠাকভাবে ভরায় বাড়িতে বা বাড়ির কাছাকাছি কোনো একটা স্টেটে তার পোস্টিং হলো, কিন্তু তুমি যেহেতু র্যান্ডমলি ভরেছো তোমাকে দূরের কোনো একটা জায়গায় পোস্টিং দিয়ে দিল যেখানে তুমি চাইছো না, তখন কিন্তু তোমার এটা চেঞ্জ করার কোনো রকম উপায় থাকবে না। এসএসসি কিন্তু তোমাকে তখন এই পোস্ট কোড চেঞ্জ করার কোনো উপায় দেবে না। এই জন্য তোমাকে বুদ্ধি করে অবশ্যই তোমরা ফর্মটা যখন ভরছো, সিলেকশন পাওয়ার জন্যই করছো, ভালো সংখ্যায় ভ্যাকেন্সি আছে এবছর, তো তোমাদের সিলেকশনেরও হাই চান্স আছে, এবং তোমরা যেভাবে পড়াশুনো করছো, ভালোভাবে পড়াশুনো করলে তোমরা অবশ্যই সিলেকশন পাবে। তাই সিলেকশনের পরে পোস্টিংটা তোমার কোথায় হবে সেই জায়গায় তো তোমাকে চাকরিটা করতে হবে, তাই না? তো এই বিষয়টা নিয়ে ক্যাজুয়াল হলে হবে না, এই বিষয়টা নিয়ে সিরিয়াস হতে হবে তোমাকে, এবং এই পোস্ট প্রেফারেন্সগুলোকে, তোমার স্টেট কোডগুলোকে ভালো করে দেখতে হবে।
ঠিক আছে? যে স্টেটে তোমার সিলেকশন হোক না কেন, সেই স্টেটে যাওয়ার পরে পোস্টিং হওয়ার পরে ওই স্টেটের রিজিওনাল এসএসসি তোমাকে ডিপার্টমেন্ট অ্যালোকেট করে দেবে। ওটা তোমার হাতে নেই, তাই আমি ওটা বাদ দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এই স্টেট কোডগুলোকে ভরার সময় আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো। খালি কি বাড়ির থেকে দূরত্ব দেখব, নাকি অন্য কোনো কিছু? এটা নিয়ে আমি যদি তোমাদের সাথে আলোচনা করি, আমি পরপর কয়েকটা ফ্যাক্টরের কথা বলবো, যে ফ্যাক্টরগুলো তোমরা এই পোস্ট কোড ফিল আপ করার সময় অবশ্যই মাথায় রাখবে, না হলে ভুল হয়ে যাবে। কি কি সেই ফ্যাক্টরগুলো? 1 নম্বর, শুরুতেই তোমরা পোস্ট কোড ভরার সময় কলকাতা, যদি তুমি ধরে নিই পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাহলে পশ্চিমবঙ্গের যে স্টেট কোড বা পশ্চিমবঙ্গের যেগুলো স্টেট কোড রয়েছে, ওই কোড নাম্বার ওই অ্যানেক্সচার নাম্বার 15-এ যে কোডগুলো আগে দিলে তোমার প্রথম পছন্দ হিসাবে পশ্চিমবঙ্গে পোস্টিং থাকবে, সেই কোডগুলোকে তুমি আগে বসাবে। দেখা গেল সেখানে পোস্টিং হলো না, তাহলে তারপরে অন্য যেগুলো তোমার পছন্দ অনুযায়ী তুমি সেগুলোকে বসাচ্ছ। এবং এখানে যে ফ্যাক্টরগুলো মেন রোল প্লে করে তার মধ্যে সবার প্রথম হচ্ছে হোম টাউন পোস্টিং। এক, তুমি তোমার ফার্স্ট যে প্রেফারেন্সগুলো দিয়েছো, প্রথমেই হয়তো তুমি তোমার হোম টাউনে পোস্টিং ডেফিনেটলি দেবে। সেখানে যদি তোমার পোস্টিং হয়ে যায়, অর্থাৎ কলকাতা বা পশ্চিমবঙ্গের যে কোনো শহরে তোমার যদি পোস্টিং হয়ে যায়, তাহলে তো কোনো চাপ থাকছে না, কোনো সমস্যায় থাকছে না, বাকি জিনিসগুলো নিয়ে তোমার ভাবনা চিন্তা না করলেও চলবে। কিন্তু যদি বাকি এই হোম স্টেটে তোমার পোস্টিং না হয়, কোনো কারণে তোমার কাট অফ দেখা গেল হোম টাউনের কাট অফটাকে ক্লিয়ার করলে না, তার থেকে তোমার মার্কস কম, কিন্তু ওভারঅল কাট অফ যা রয়েছে অন্য কোনো একটা রাজ্যের থেকে তোমার কাট অফ বেশি, তখন তোমাকে বাইরে পোস্টিং দেওয়া হবে। এবং বাইরে পোস্টিং দেওয়ার সময় র্যান্ডামলি এসএসসি কিন্তু তার মতন দেবে না, তোমার ইচ্ছা অনুযায়ী পরপর কোনটা রয়েছে সেটা তখন এই স্টেট কোডটা দেখা হবে। সেখানে কি কি জিনিস ম্যাটার করছে? সেখানে ম্যাটার করছে তোমার যেখানে পোস্টিং হবে সেটা সেই রাজ্যের ডিস্টেন্স কতটা তোমার হোম টাউন থেকে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে সেই পোস্ট কোডগুলোকে আমরা আগে ফিল আপ করবো, যেগুলো মোটামুটি আমাদের কলকাতার কাছাকাছি। যদি শিলিগুড়ি হয় তাহলে তোমার বাড়ি, যদি উত্তরবঙ্গে হয় তাহলে শিলিগুড়ির কাছাকাছি, যাতে তোমরা বাড়ির কাছাকাছি পোস্টিং পাও। ইভেন যদি তোমার বাইরে পোস্টিং হয় তাহলেও। দ্বিতীয়ত, যে জায়গায় পোস্টিং দিচ্ছে সেই জায়গার সঙ্গে তোমার হোম টাউনের কমিউনিকেশন কীরকম রয়েছে বা কানেকশনটা কীরকম রয়েছে। আমি দেখা গেল একজন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ফিল আপ করে দিল, একজন লাক্ষাদ্বীপে ফিল আপ করে দিল। তো এই যে ছেলে বা মেয়েটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই ফার্স্ট প্রেফারেন্স দিয়ে দিল, প্রত্যেকবার তাকে কিন্তু বাড়ি যাতায়াতের সময় অনেকটা ডিস্টেন্স কভার করে আসতে হবে। এবং আন্দামান থেকে মেনল্যান্ড ইন্ডিয়া পর্যন্ত তো রেলওয়ে কানেকশন নেই, তাকে কি করতে হবে তখন? প্রত্যেকবার ফ্লাইটে আসতে হবে। এবং এটা কিন্তু তার পক্ষে যথেষ্ট সমস্যাজনক হয়ে যাবে। কেন সমস্যাজনক হয়ে যাবে সেটার কারণটাও বলে দিই। এসএসসি এমটিএস, যার এটা তো 1800 গ্রেড পের জব, তো এটাতে বাইরে সার্ভাইভ করাটা এমনি একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো তার মধ্যে যদি প্রত্যেকবার তোমাকে যাতায়াতের জন্য এতটা দূরত্ব পার করতে হয় ফ্লাইটে, ট্রেনে, তো সেটা কিন্তু সমস্যাজনক হয়ে যাবে তখন তোমার পক্ষে জব করাটা। ঠিক আছে? তো এগুলো তোমাকে কিন্তু চাকরি পাওয়ার আগে এগুলোকে গুছিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু পরে রিগ্রেট করতে হবে। তাই চেষ্টা করবে বাড়ির কাছাকাছি রাজ্যগুলোকে প্রথমে পছন্দ রাখার, এবং সেই জায়গাগুলোকে যেখানে তোমার কমিউনিকেশনটা রেলওয়ে পথে ঠিকঠাক কমিউনিকেশন একটা রয়েছে। তৃতীয় কথা হচ্ছে যেটা, সেটা হলো ফুড অ্যান্ড কালচার। ফুড কালচার, অনেক জায়গার খাবার, ভাষা, ভারতবর্ষ ভীষণ বড় দেশ, সেই জন্য খাবার, ভাষা ইত্যাদি নিয়ে সবার অনেকের সমস্যা হয়। এই সমস্যাগুলো যাতে তুমি অ্যাভয়েড করতে পারো, সেই জন্য সেই সেই হিসাবটাও তোমাকে মাথায় রাখতে হবে তোমার পোস্ট প্রেফারেন্স ফিল আপ করার। অনেকের সাউথ ইন্ডিয়ান খাবার দাবার পছন্দ হয় না, সাউথে অনেক সময় অনেকের ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়, সেই কারণে তারা নর্থ ইন্ডিয়াতে প্রেফার করে। আবার নর্থ ইন্ডিয়াতেও কিন্তু যে সব জায়গায় ভাষা একই রকম বা কালচার, খাওয়া দাওয়া একই রকম তাও কিন্তু নয়। তো এটাকেও কিন্তু মাথায় রাখবে। অনেকের এই খাবারের সমস্যা হয় বাইরে পোস্টিংয়ের জন্য, তখন কিন্তু কিছু চেঞ্জ করার থাকবে না। 4 নম্বর পয়েন্টটা যেটা বলবো সেটা হচ্ছে সবথেকে বড়, এতক্ষণে বলা সবথেকে বড়, মানে সবকটা পয়েন্টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম কোনো কারণবশত বাইরে তোমার কোনো একটা শহরে পোস্টিং হলো, তো চেষ্টা করবে সেই শহরগুলোকে শুধুমাত্র যে ডিস্টেন্সটাই দেখবে আর ফুড কমিউনিকেশন দেখবে তা নয়, একটা জিনিস খেয়াল করে রাখবে যে সেই শহরটার স্বাস্থ্য ব্যবস্থা এবং আদার ফেসিলিটিসগুলো কীরকম সেগুলোকে আগে রাখবে। কেন? তার কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যখন তুমি একজন এমপ্লয়ি হবে, তখন তোমাকে একটা স্কিমের অন্তর্ভুক্ত করা হবে যেটার নাম হচ্ছে সিজিএইচএস বা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম। তুমি এবং তোমার পরিবার এই স্কিমের অন্তর্ভুক্ত হবে। তো বাড়ির কারোর অসুস্থতা হোক বা কোনো রকম মেডিকেল এমার্জেন্সি, তখন এই সিজিএইচের সুযোগ সুবিধা তোমরা পাবে। এখন সিজিএইচের এই সুযোগ সুবিধা কিন্তু ভারতবর্ষের সব শহরে বা সব জায়গায় নেই, এটা মাথায় রাখবে। তো যেখানে যেখানে এই সিজিএইচের সুযোগ সুবিধা রয়েছে, তুমি যখন একটা জায়গায় থাকছো, বসবাস করছো, সেখানে চাকরি বাকরিটা তোমাকে করতে হচ্ছে, তখন কিন্তু এই ফেসিলিটিগুলো তোমার পার্সোনাল লাইফে প্রচণ্ডভাবে ম্যাটার করবে। যে হেলথের ফেসিলিটি সেখানে ঠিকঠাক কিনা, এডুকেশনাল ফেসিলিটি ঠিকঠাক কিনা, সেখানে যাতায়াতের ঠিকঠাক কিনা, অসুবিধা আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু তখন তোমার লাইফে, যোগাযোগ ব্যবস্থাটা ভালো কিনা, এগুলো কিন্তু ম্যাটার করবে। সো এটাকেও কিন্তু তোমার মাথায় রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মান্থলি এক্সপেন্স। ভারতবর্ষের সব জায়গায় কিন্তু এক্সপেন্স রেশিওটা সেম নয়।
ঠিক আছে? যে দামে বা যে কস্টে তুমি কলকাতা অঞ্চলে কোনো একটা জিনিস পেয়ে যাচ্ছ বা খাবার দাবার পেয়ে যাচ্ছ, মহারাষ্ট্র বা পুনেতে তুমি যদি যাও সেখানে কিন্তু ব্যাপারটা পুরোপুরি আলাদা। চেন্নাইতে আলাদা, হ্যাঁ, আন্দামান নিকোবরে আলাদা, লাক্ষাদ্বীপে আলাদা। প্রত্যেকটা জায়গার লিভিং কস্ট কিন্তু বিভিন্ন জায়গার অন্যরকম। তো আমাদের চেষ্টা করতে হবে যে জায়গার লিভিং কস্টটা মোটামুটি একটা আমাদের বাজেটের মধ্যে বা এই যে স্যালারি রয়েছে সেই স্যালারির মধ্যে হয়ে যাবে, সেই রকম স্টেটগুলোকে আমরা আগাম প্রেফারেন্স দেব, এবং বাকি যে কস্টলি শহরগুলো রয়েছে সেগুলোকে আমরা কিন্তু পরে রাখার চেষ্টা করব। আর লাস্ট যে পয়েন্টটার কথা বলবো এখানে সেটা হচ্ছে 6 নম্বর, সেটা হচ্ছে এক্স ওয়াই অ্যান্ড জেড সিটি। এখন এই এক্স ওয়াই জেড সিটির ব্যাপারে বলার আগে আরও একটা পয়েন্ট বলি। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রমোশনের ব্যাপার। প্রমোশন তো নির্ভর করে ডিপার্টমেন্টের ওপরে, আর ডিপার্টমেন্ট সিলেকশন আগেই বলেছি তোমাদের হাতে নেই, ওটা এসএসসি চুজ করে দেবে। কিন্তু যে দুটো পোস্ট রয়েছে সেটা তোমরা চুজ করতে পারো যে এমটিএস এবং হাওলদারের মধ্যে কোন পোস্টটাকে তোমরা নেবে। এবং আমি তোমাদের বলে রাখি, এমটিএস যে ডিপার্টমেন্টগুলোতে পোস্টিং রয়েছে, এমটিএস এর প্রমোশন এবং ওয়ার্ক কালচার কিন্তু হাওলদারের থেকে অনেকটাই ভালো। তাই তোমরা চেষ্টা করবে এমটিএস এর যে পোস্ট কোডগুলো রয়েছে সেগুলোকে আগে রাখার, হাওলদারগুলোকে একটু পরে রাখার। কিভাবে সেই পোস্ট প্রেফারেন্স মিলবে তার একটা মডেল পোস্ট কোড স্ট্রাকচার আমি এই আজকের ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো। তোমরা সেটাকেও ফলো করতে পারো, বা তাই তোমরা চাইলে তার মধ্যে তোমরা এডিট করে তোমাদের সুযোগ সুবিধা অনুযায়ী কিছুটা আগে পরেও করে নিতে পারো। তো মোটামুটি আমরা এমটিএসটাকে আমাদের প্রেফারেন্সে আগে রাখবো, হাওলদারটাকে পরে রাখবো। ঠিক আছে, এবার চলে আসি যে জিনিসটা নিয়ে ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে এক্স সিটি, ওয়াই সিটি এবং জেড সিটির ব্যাপারে। কি এই এক্স সিটি, ওয়াই সিটি, জেড সিটি সেটা নিয়ে বলি এবং পয়েন্টগুলো ডিসকাস করি আমরা একটা একটা করে, তারপর আমরা ওই পোস্ট প্রেফারেন্সটাকে দেখব। এক্স সিটি এবং ওয়াই সিটি বা জেড সিটি বলতে ভারত সরকার গোটা দেশে যে সমস্ত শহরগুলো রয়েছে, যেখানে যেখানে শহর বা গ্রামগুলো রয়েছে, যেখানে যেখানে কেন্দ্র সরকারি কর্মচারীদের পোস্টিং দেয়, সেগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করে। একটা হচ্ছে এক্স সিটি, একটা হচ্ছে ওয়াই সিটি, একটা হচ্ছে জেড সিটি। কী কী প্যারামিটারের উপরে এই ভাগগুলো করা হয় সেটা আমি আজকে তোমাদেরকে বলছি না, তবে মোটামুটি এইটুকু ধরে রাখো, এক্স সিটিতে স্যালারি সবসময় বেশি হয়, ওই একই পোস্টের জন্য ওয়াই সিটিতে কিন্তু কম, এবং জেড সিটিতে সবথেকে বেশি, সবথেকে কম হয়। এখন ধরো তোমরা এই এমটিএস এর যে অ্যাপ্লিকেশনটা চলছে, সেই এমটিএস পোস্টের জন্য বা হাওলদার পোস্টের জন্য তোমরা যদি এক্স সিটিতে চান্স পাও, এক্স সিটিতে তোমাদের এই মুহূর্তে যা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএর স্ট্রাকচার, তাতে তোমাদের ইনিশিয়াল স্যালারি হবে গ্রস 34,425 টাকা। সেটাই কিন্তু একটা ওয়াই সিটিতে যদি তোমার পোস্টিং হয়, এই স্যালারিটাই কমে গিয়ে হবে 31,950 টাকা। আবার যদি তোমার পোস্টিং জেড সিটিতে হয়, জেড ক্যাটাগরির সিটিগুলোতে হয়, তাহলে সেই স্যালারিটা কমে গিয়ে হবে 30,150 টাকা। তো বুঝতেই পারছো স্যালারির বেশ কিছুটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে, তুমি কোন জায়গাটাকে আগে রাখছো তার উপর নির্ভর করে। ভারতবর্ষে এক্স সিটি টোটাল 9খানা আছে। কোন কোন সেগুলো? সেগুলো হচ্ছে আমেদাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা আছে আমাদের একমাত্র এক্স সিটি ওয়েস্ট বেঙ্গলে, এবং মুম্বাই, থানে, পুনে, এই 9টা এক্স সিটি। প্রায় 95-96টা মতন ওয়াই সিটি রয়েছে, এবং বাদবাকি সবই কিন্তু জেড সিটি। জেড সিটিগুলোতে কিন্তু স্যালারি অনেক কম হয়, এবং তুলনামূলক বেনিফিটগুলোও কিন্তু আদার্স যে হেলথের বেনিফিটগুলো বললাম সেগুলো কিন্তু কম থাকে। এখন একটু আগে আমি তোমাদের সাথে যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে পোস্টিং ফিল আপ করার সময় তোমরা মাথায় রাখবে যে হোম টাউন থেকে ডিস্টেন্স কতটুকু। এখন দেখো অনেকে ভুল কি করে, তুমি ফার্স্ট প্রেফারেন্স তোমার ওয়েস্ট বেঙ্গলকে রাখলে, তো ওয়েস্ট বেঙ্গলে রাখার পরে দেখা গেল তুমি ওয়েস্ট বেঙ্গলের পরে ফিল আপ করে দিলে তোমার ওড়িশা বা ঝাড়খণ্ড, বিহার, এই যে পাশাপাশি যে রাজ্যগুলো রয়েছে সেগুলোকে ফিল আপ করলে। তারপর তুমি ভাবলে যে না, নর্থ ইস্টের কোনো একটা পোস্ট তুমি ফিল আপ করে দিলে, যে ত্রিপুরা তুমি ফিল আপ করলে। ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিক্যালি দেখতে কাছাকাছি হলেও ত্রিপুরার সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কানেকশন করতে গেলে রেলপথে যদি কেউ যায়, তাকে কলকাতা থেকে এইরকম ঘুরে বাংলাদেশের ওপর থেকে গিয়ে ত্রিপুরাতে যেতে হবে, এবং তাতে প্রায় 35 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। ওয়ারেজ কলকাতা থেকে কেউ যদি এইখানে আসে, চেন্নাইতে আসে, কলকাতা থেকে চেন্নাইতে আসতে প্রায় 24-25 ঘন্টার মতন লেগে যায়, অনেকটাই কম সময় লাগে। তার মানে এইটা দেখে কাছাকাছি মনে হলো, এর তুলনায় আমার এখানে চলে আসাটা ভালো। আর চেন্নাই আমাদের চলে আসছে এক্স সিটির মধ্যে, যেখানে ত্রিপুরাতে কিন্তু কোনো এক্স সিটি নেই। তার মানে তুমি যদি আগে ত্রিপুরাকে দিয়ে দাও, তুমি স্যালারির দিক থেকেও লস করবে, এবং প্রত্যেকবার যোগাযোগের সময় তোমার অসুবিধাও হবে। কিন্তু তার তুলনায় সাউথে যাওয়া ভালো, কারণ সাউথ থেকে তুমি কিন্তু কমিউনিকেশনটাও ভালো পাবে, ট্রেনের সংখ্যাও প্রচুর রয়েছে, প্রচুর অনেকগুলো ট্রেন যায়, এবং রেলপথে ভালো কানেকশন হওয়াতে তোমার কি হবে, তোমার ফ্লাইটের খরচটা তোমার বেঁচে যাবে। আর বা চেন্নাই শুধু কেন, চেন্নাই ছাড়াও আশেপাশে যে সমস্ত ব্যাঙ্গালোর যদি বলি বা অন্য রাজ্যগুলো যদি বলি, সেখান থেকে কিন্তু তোমার যোগাযোগটা সহজ হয়ে যাবে, ঠিক না? এছাড়া কেউ যদি ধরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ফিল আপ করে দিল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে যখন তাকে মাঝে সাঝে বাড়ি আসতে হবে, বা কোনো এমার্জেন্সি কলের জন্য তাকে বাড়ি আসতে হলো, প্রয়োজন হতেই পারে, সেই প্রয়োজনের সময় তাকে কিন্তু সে কিন্তু রেলপথটাকে ব্যবহার করতে পারবে না। জাহাজ পথে সময় যেরকম লাগবে, আর
তোমার এয়ার পথে বা বিমান পথে সে যদি আসতে চায় প্লেনে করে, তখন কিন্তু তার খরচ প্রত্যেকবার যাতায়াতের অনেকটা হয়ে যাবে। ঠিক আছে? তখন এই পোস্টিং এখানে পেয়ে যাওয়াটা তার কিন্তু অভিশাপ মনে হবে এই স্যালারিতে। এই কারণে এই জিনিসগুলোকে মাথায় রাখবে। আবার কেউ যদি মহারাষ্ট্রে পোস্টিং শুরুতে দিয়ে দেয়, পরে অন্য শহরগুলোকে না একদম দক্ষিণে যাব না, মহারাষ্ট্রকে আগে পোস্টিং দিয়ে দিল, মহারাষ্ট্রে কিন্তু সে এই কস্টে তার কিন্তু সার্ভাইভ করাটাও মুশকিল হয়ে যাবে। সে কিন্তু এক্সপেন্সটাকে কাটিয়ে উঠতে পারবে না। ওই একই এক্সপেন্সে কিন্তু তোমার তুলনামূলকভাবে ব্যাঙ্গালোর বা চেন্নাই বা সাউথের কোনো স্টেটগুলোতে কিন্তু অনেকটাই কম খরচ হয় এর তুলনায়, মহারাষ্ট্রের তুলনায়। ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে তোমাদের পোস্টিং ফিল আপ করার সময়। তো এই সমস্ত জিনিসগুলোকে ডিসকাস করে যাতে তোমাদের পোস্ট প্রেফারেন্স করতে ফিল আপ করতে সুবিধা হয়, আমি একটা মডেল পোস্ট প্রেফারেন্স তোমাদের জন্য সাজিয়েছি। তোমরা চাইলে এটাকে ফলো করতে পারো, এবং তোমরা যদি চাও এর মধ্যে তোমাদের সুবিধা মতন তোমরা এডিট করে কিছুটা আগে পরে করেও তোমরা কিন্তু এই স্টেট পোস্টগুলোকে ফিল আপ করতে পারো। আমি যদি ধরেই নিই তোমরা যারা ভিডিওটাকে দেখছো প্রত্যেকেই কলকাতার বাসিন্দা বা পশ্চিমবঙ্গের বাসিন্দা, শুধু কলকাতা কেন, তাহলে তোমরা সবার ফার্স্টে এমটিএস ওয়েস্ট বেঙ্গলটাকে পোস্টিং রাখবে। কারণ আগেই বলেছি এমটিএস এর প্রমোশন স্কেল হাওয়ালদারের থেকে অনেকটাই ভালো। তারপরে পশ্চিমবঙ্গেই হাওয়ালদার সিজিএসটি এবং হাওয়ালদার কাস্টম দুটোর যে কোনো একটাকে রাখতে পারো। হয়ে গেল। এই তিনটে পোস্টিং পেয়ে গেলে, যে কোনো একটা পেয়ে গেলে মানে তুমি হোম পোস্টিং পেয়ে গেলে, আর এমটিএস পেয়ে গেলে তো খুবই ভালো। এরপর তুমি রাখবে এমটিএস ওড়িশা, এবং এমটিএস ওড়িশার পরে তুমি রাখবে হাওয়ালদার সিজিএসটি ভুবনেশ্বর, যেটা ওড়িশার মধ্যে। যদি তারপর তুমি কী কী রাখবে, তারপর তুমি রাখতে পারো 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বরে উত্তরবঙ্গের কাছাকাছি যেগুলো ধরো আমাদের এমটিএস সিকিম, এমটিএস আসাম এবং এমটিএস হাওয়ালদার, এই হাওয়ালদার সিজিএসটি গুয়াহাটি। আমি প্রত্যেকটা পোস্টের জন্য তার যে স্টেট কোডগুলো রয়েছে ডান সাইডে লিখে রেখে দিয়ে দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের জন্য 34, হাওয়ালদার সিজিএসটি কলকাতার জন্য 27, একদম লাস্টে লেখা রয়েছে। এই কোডগুলোকে তোমরা খাতায় নোট করে কিন্তু ওখানে হুবহু পরপর পরপর লিখতে পারো। আমি এখানে আরও একটা কথা বলবো, যাদের বাড়ি দক্ষিণবঙ্গের দিকে তারা এই 4 এবং 5 অর্থাৎ ওড়িশা এবং ভুবনেশ্বরে যে পোস্ট দুটোর কথা বললাম সেটাকে আগে রাখবে। তারপরে এই সিকিম, আসাম এবং গুয়াহাটির যে 3টে পোস্টের কথা বললাম 6, 7, 8 সেটাকে রাখবে। কিন্তু কারোর বাড়ি যদি উত্তরবঙ্গের কাছাকাছি হয় সে 4 আর 5টাকে পরে রাখবে, এবং এই 6, 7, 8 সিকিম, আসাম এবং গুয়াহাটির যে পোস্ট 3টের কথা বললাম 6, 7, 8 সেটাকে আগে রাখবে। যদি তোমার বাড়ি উত্তরবঙ্গের কাছাকাছি হয় তখন তোমাদের কাছে সিকিম, আসাম, গুয়াহাটি এগুলোতে সুবিধা হবে। এর বেশি নর্থ ইস্টে যাওয়ার সাজেশন আমি তোমাদের দেবো না, তার কারণ আছে, পরে ডিসকাস করছি। এরপর তোমরা প্রেফারেন্সে রাখতে পারো এমটিএস ঝাড়খণ্ড, এমটিএস বিহার। যদিও বিহারের কাট অফ বরাবরই ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশিই যায়, তাও তোমরা এই অর্ডারেই সাজাবে। এবং এরপরে আমরা কীরকম রাখবো, এরপরে আমরা রাখবো যেগুলো সেগুলো হচ্ছে হাওলদার রাঁচি, দেন এমটিএস ছত্তিশগড়, এমটিএস উত্তরপ্রদেশ ইত্যাদি এইভাবে। এই হাওলদার রাঁচি যেটা লাস্ট আমি রাখছি, 11 নম্বর পোস্ট কোড তোমরা দেখতে পাচ্ছ। হাওলদার রাঁচি পরে কিন্তু তোমরা, আমি আর কোনো হাওলদারের পোস্টগুলো এর মধ্যে রাখিনি, কারণ এর থেকে বেশি দূরে, রাঁচির থেকেও দূরে যদি তোমাদের পোস্টিং হয়ে যায়, তোমরা ম্যাপ যদি দেখো তাহলে কিন্তু মোটামুটি তোমার বাড়ির থেকে অনেকটাই দূরে পোস্টিং হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে ছত্তিশগড়। এর থেকে যদি দূরে হয়ে যায় তখন কিন্তু তুমি উইকলি কমিউনিকেট করতে পারবে না, তখন ওই ফ্লাইট পথে ছাড়া ট্রেন পথে আসতে গেলে তোমার কিন্তু সাফিসিয়েন্ট সময় লাগবে। অর্থাৎ তখন সেটা এই রাজ্য হোক বা এই রাজ্য হোক, যে কোনো একটা রাজ্যে হলে তোমার ওই 2-1 ঘন্টার পার্থক্য হবে বড়জোর, কিন্তু মোটামুটি কিন্তু তোমাকে বাড়ির বাইরেই অনেকটা দূরেই পোস্টিং হয়ে যাচ্ছে। সে কারণে তখন তোমাকে তোমার প্রমোশনটা দেখতে হবে কোন পোস্টটাতে ভালো। সেই কারণে এই দুটো এই রাঁচির পরে আমি যে পোস্ট কোডগুলোকে রেখেছি সেখানে আমি এমটিএসটাকে বেশি প্রেফারেন্স দিয়েছি, কারণ এমটিএসের প্রমোশন এবং ওয়ার্ক কালচারটা তুলনামূলকভাবে ভালো। তো অ্যাটলিস্ট তোমার ওয়ার্ক কালচারটা তুমি ঠিকঠাক পাবে। তো সেখানে কী অর্ডারে আমি সাজিয়েছি দেখো, এমটিএস ছত্তিশগড় তুমি রাখবে, দেন এমটিএস উত্তরপ্রদেশ, তারপর এমটিএস অন্ধ্রপ্রদেশ, এমটিএস দিল্লি, এমটিএস তেলেঙ্গানা, তারপর এমটিএস তামিলনাড়ু পন্ডিচেরি, এবং তারও পরে আমি এমটিএস ত্রিপুরাকে, মেঘালয় এবং উত্তরাখণ্ডকে রেখেছি। ঘটনা বুঝতে পারছো সিকোয়েন্স? ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ, এমনকি অন্ধ্রপ্রদেশেও তোমার যদি বিশাখাপত্তনমে পোস্টিং দেয়, বিশাখাপত্তনমের সঙ্গে যোগাযোগ করতে তোমার কলকাতা থেকে যেতে লাগবে 12 ঘন্টা। সেখানে এই বিশাখাপত্তনমে তুমি যদি অন্ধ্রপ্রদেশের বদলে তুমি যদি এখানে দিল্লিতে পোস্টিং নাও, দিল্লিতে কিন্তু তার থেকে অনেক বেশি সময় লাগবে। ঠিক আছে? তেলেঙ্গানা মানে হায়দ্রাবাদে পোস্টিং হয়ে যেতে পারে, এক্সিটি আছে, স্যালারি ঠিকঠাক পেয়ে যাবে। আর তারপর ধরেছে তামিলনাড়ু, যদি চেন্নাই বা অন্য যে কোনো জায়গায় পোস্টিং দিক না কেন তামিলনাড়ুতেও, সেখান থেকেও কিন্তু তুমি ওই 25, 26, 27 ঘন্টার মধ্যে তুমি বাড়িতে বা কলকাতায় তুমি চলে আসতে পারবে। কিন্তু ত্রিপুরা অনেকটা দূরে, মেঘালয় ওইগুলো ওই সাইডে, ওইখানে ট্রেন পথে কানেকশানটা অতটা ভালো নয়, সুতরাং তোমার জার্নি অনেকগুলো ব্রেক জার্নি করে করে করতে হবে, এবং এগুলো কোনোটাই
এখানে কোনো এক্স সিটি নেই। মেঘালয়তে একমাত্র সম্ভবত উমিয়ামটা এই শিলংটা ওয়াই সিটির মধ্যে পড়ে, বাদবাকি সবই কিন্তু জেড সিটির মধ্যে পড়ে। স্যালারি কিন্তু অনেক 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 কমে যাবে, ঠিক আছে। ত্রিপুরাতেও স্যালারি অনেকটা কমে যাবে এবং এই জায়গাগুলোতেও কিন্তু স্যালারি অনেকটা কমে যাবে ওই এক্স ওয়াই জেড সিটির জন্য। তাই জন্য তোমরা এই অর্ডারে সাজাবে, তামিলনাড়ুর পরে ত্রিপুরা, মেঘালয়, উত্তরাখণ্ড। এবার আমরা চলে আসছি একদম পশ্চিম ভারতের দিকে। উত্তরাখণ্ডে এই আমাদের নর্থ ইস্টে শুধুমাত্র এই দুটো স্টেটকেই আমরা রাখবো। তারপর দেখো আমি কী কী রেখেছি তোমাদের জন্য। এবার আমরা চলে আসছি ভারতবর্ষের এই প্রান্তের দিকে, পশ্চিম প্রান্তের দিকে। সেখানে আমরা হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, এমটিএস রাজস্থান, এমটিএস গুজরাট, এমটিএস হিমাচল প্রদেশ এবং এমটিএস দাদরা নগর হাভেলি রাখবো। এরপর আমরা শিফট করব দক্ষিণ ভারতের দিকে। এর আগে আমরা তামিলনাড়ু অবধি এসেছিলাম, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এক্সট্রিম দক্ষিণে আমরা যাইনি। তার আগে আমরা এই জায়গাগুলোকে ফিল আপ করে নেব। তারপর যাব এক্সট্রিম দক্ষিণে অর্থাৎ কর্ণাটক এবং কেরালাতে। তারও পরে আসবো মহারাষ্ট্র, কারণ আমি বলেছি মহারাষ্ট্র যথেষ্ট কিন্তু এক্সপেন্সিভ, ঠিক আছে। এক্স সিটি এখানে 3খানা থাকলেও মহারাষ্ট্র কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ। এই জন্য আমরা মহারাষ্ট্র, গোয়া এই জায়গাগুলোকে আমি পরের দিকে রেখেছি, ঠিক আছে। তারপর রেখেছি দেখো মধ্যপ্রদেশ, এমটিএস, এবং এরপরে আমি হাওলদারের পোস্টিংগুলোকে রেখেছি তোমাদের জন্য, কারণ হাওলদারের রিজনটা আমি তোমাদের আগেই শেয়ার করেছি যে এদের তোমার দূরেও পোস্টিং যদি হয়ে যায়, সাথে সাথে যদি তুমি জব প্রোফাইলটা ঠিকঠাক না পাও, তখন কিন্তু তোমার চাকরি করতে ভালো লাগবে না, অসুবিধা হবে অনেক রকম ডেইলি লাইফে। এই জন্য তুমি হাওলদারের পোস্টগুলোকে পরে রাখো। বাড়ির কাছাকাছি হয়ে গেলে হ্যাঁ ঠিক আছে, চলো অ্যাডজাস্ট করে নেওয়া যায়, কিন্তু বাড়ির থেকে দূরে হয়ে গেলে তখন এই জিনিসগুলো কিন্তু তোমার ম্যাটার করবে। এই জন্য আমি হাওলদার কাস্টমস বিশাখাপত্তনম, দেন হাওলদার সিজিএসটি হায়দ্রাবাদ, দেন হাওলদার চেন্নাই, লখনৌ, ভোপাল, ছত্তিশগড়, দিল্লি, তোমরা এই জিনিসগুলোকে দেখে নিয়ে এই অর্ডারে তোমরা ফিল আপ করে দিতে পারো। ওকে, চলে আসি পরের স্লাইডে। 40 অবধি আমাদের হয়ে গেল। দেন আমরা চলে আসবো আবার ওই একই রকমভাবে হাওলদারের ক্ষেত্রে পূর্ব দিকে আমাদের পশ্চিম ভারতে চলে আসবো, যেখানে আমরা জয়পুর, হাওলদার ভাদোদরা, চণ্ডীগড়, দেন ব্যাঙ্গালোর, কোচিন, কাস্টমস কোচিন, হাওলদার মুম্বাইটাকে আমি বরাবরই পরের দিকে রাখছি, মুম্বাই, নাগপুর, পুনে, বিকজ এগুলো কস্টলি জায়গা, এক্সপেন্সিভ। এগুলোও তোমার সবসময় পরের দিকে থাকুক, এই জায়গাগুলো আগে থাকুক, ঠিক আছে। এছাড়া তারপরে তুমি রাখতে পারো হাওলদার গোয়া, হাওলদার কাস্টমস গোয়া। এরপরে এই পুরো 52 অবধি আসার পর তারপর যদি না হয় সিলেকশন, কোনো কারণে তোমার কাট অফ ম্যাচ করছে না এই জায়গাগুলোর মধ্যেও, দেন তুমি নর্থ ইস্টের কথা ভাবনা চিন্তা করবে। বিকজ নর্থ ইস্টে তুমি ট্রেনের সেরকম কমিউনিকেশন না পাও, তোমার ডেলি লাইফে কিন্তু অনেক অসুবিধা হতে পারে। তখন তুমি এইগুলো হয়ে যাওয়ার পর তারপর তুমি এমটিএস মিজোরাম, এমটিএস মণিপুর, নাগাল্যান্ড, হ্যাঁ, এমটিএস জম্মু কাশ্মীর, লাদাখ এই জায়গাগুলোকে রাখার কথা ভাবতে পারো। একদম শেষের দিকে দেখো আমি রেখেছি এমটিএস আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এমটিএস লাক্ষাদ্বীপ, কারণ আমি বলেছি এগুলোকে আগে রাখলে যদি ওখানে পোস্টিং হয়, তোমার কমিউনিকেশনে পোস্টিং হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমার যাতায়াতে যথেষ্ট অসুবিধা হবে। তারপর আমি রেখেছি এমটিএস আদার্স, এই যে ডিপার্টমেন্টে তোমার 18 থেকে 27 অবধি এলিজিবল করে, বলেছিলাম আমি আগের ভিডিওতে। এমটিএস আদার্স যে কোনো ডিপার্টমেন্টে, সেখানে পোস্ট কোডটা হচ্ছে 72, এবং সবার শেষে যে দুটো পোস্টকে রেখেছি সেই দুটো হচ্ছে হাওলদার ডাইরেক্টরেট এবং হাওলদার ডাইরেক্টরেট ডিজিপিএম, একটা সিবিএন আর একটা ডিজিপিএম। এই দুটোকে সবার লাস্টে রাখার কারণ কি? কারণ এই দুটোতে কোনো রকম স্টেটের কথা বলেইনি। এই দুটোতে যেটা বলেছে সেটা হলো তোমার যে এদের অল ইন্ডিয়া যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে। তো তুমি যদি 70 এবং 71 এই যে দুটো পোস্ট কোড রয়েছে, এই দুটোকে খুব সাবধানে বসাবে এবং চেষ্টা করবে সবার শেষে বসানোর, কারণ এটাতে কেউ বলতে পারে না তোমাকে কোথায় পোস্টিং দেবে, র্যান্ডমলি ইন্ডিয়ার যে কোনো জায়গায় পোস্টিং দিয়ে দিতে পারে। 60 অবধি অন্ততপক্ষে তুমি জানতে পারছো যে তোমার পোস্টিংটা কোন জায়গায় হচ্ছে, তুমি কোন কত মার্কসের জন্য তুমি পোস্টিং কোথায় পাচ্ছ, কিন্তু এই 71 72 জন্য কিন্তু তুমি জানতে পারবে না, ঠিক আছে। এই কারণে পোস্ট প্রেফারেন্স যখন তোমরা ফিল আপ করবে, পোস্ট প্রেফারেন্সটাকে ভালো করে বুঝে নিয়ে ফিল আপ করবে। আমি যথেষ্ট ভাবনা চিন্তা করে তোমাদের অ্যাসপেক্টগুলো, একটা ক্যান্ডিডেটের অ্যাসপেক্টগুলো কী কী থাকে সার্ভিস করার ক্ষেত্রে, সেই জিনিসগুলোকে ভাবনা চিন্তা করে, যেহেতু আমি নিজে বাইরে সার্ভিস করেছি, সেই জিনিসগুলোকে ভাবনা চিন্তা করে আমি তোমাদের জন্য এই অর্ডারে সাজিয়েছি পোস্ট কোডগুলোকে। তোমরা এখান থেকে প্রত্যেকটা পোস্ট কোডকে ডায়েরিতে বা খাতায় নোট করে নিয়ে তবেই ফর্মটা ফিল আপ করবে এবং এই পোস্ট কোডগুলোকে পরপর সেখানে তোমরা বসাবে। কারো যদি মনে হয় যে না সামান্য তোমাদের অন্য কোনো ফ্যাক্টর বা অন্য কোনো রিজন কিছু রয়েছে, তোমরা এখানে সামান্য পরিমাণ এডিট করে নিতেই পারো, বা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা যদি মনে হয় তোমরা ফিল আপ করবে, সেটাও তোমরা করতে পারো, দ্যাট আপ টু ইউ। যাই হোক, তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। তোমাদের সবার জন্য বেস্ট উইশেস। আমি চাইবো তোমাদের প্রত্যেকের এই এক্সামটাতে সিলেকশন হয়ে যাক এবং তোমরা খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাও। থ্যাংক ইউ সবাইকে।